তোমাকে বললাম না তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে? কেন নিয়ে আসোনি তুমি? আমার মাম্মা নেই। পাপাকে বলেছি আসার জন্য। পাপা মনে হয় কাজে আটকে গেছে। তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট তার কাজ। তোমার পাপ্পার নাম্বার দাও, আমি কল করছি। আমি রাহির থেকে নাম্বার নিব, তার আগেই প্রিন্সিপাল স্যার আমাকে ডাকে তার চেম্বারে। আমি রাহিকে ওয়েট করতে বলে চলে আসি প্রিন্সিপাল স্যারের রুমে। মেয়ের স্কুলে আসতে আসতে 1 ঘন্টা লেট হয়ে যায়। স্কুলের সামনে আসতেই মেয়ে আমার সামনে এসে কোমরে হাত রেখে রাগী চোখে তাকিয়ে আছে। আমি মেয়ের সামনে হাঁটু ভাঁজ করে কান ধরে বলি, আই এম সরি মামুনি, অফিসের একটু কাজের চাপ ছিল আর তাই আসতে লেট হয়ে গেছে। এসব বলে কোনো লাভ হবে না। তুমি জানো তোমার জন্য ম্যামের থেকে আমার কতগুলো কথা শুনতে হয়েছে। আমি তোমার সাথে খুব রাগ করেছি। আচ্ছা, আমি ম্যামের থেকে সরি বলে নেব। তোমার ম্যাম কোথায়? ম্যাম প্রিন্সিপাল স্যারের রুমে গেছে। ওনার রুমে ওয়েট করতে বলেছে। এসো আমার সাথে। বসা থেকে উঠে দাঁড়াই আর মেয়ের সাথে ওর ম্যামের কক্ষে এসে বসে আছি। অপেক্ষা করছি ওর ম্যামের জন্য। প্রিন্সিপাল স্যারের রুম থেকে নিচের কক্ষে আসি। দরজা দিয়ে ঢোকার সময় দেখি কেউ বসে আছে। বুঝতে পারলাম রাহির আব্বু। আপনার কোনো কমন সেন্স নেই বলেই থেমে যাই। চেয়ারে বসে থাকা লোকটা আমার দিকে ঘোরাতে অবাক হয়ে তাকিয়ে আছি লোকটার দিকে। সাদা ফ্রেমের চশমা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা শার্ট আর সাদা প্যান্ট। হ্যাঁ, লোকটা আর কেউ না, আমার এক সময়ে টিউটার রাকিব স্যার। তাকিয়ে আছি তার দিকেই। চেয়ার থেকে উঠে পিছনে ঘুরতেই অবাক হয়ে তাকিয়ে আছি সামনে থাকা মেয়েটার দিকে। পরনে কালো রঙের একটা শাড়ি, চোখে আমার মতোই সাদা ফ্রেমের একটা চশমা, মাথায় কয়েকটা চুল পেকেছে, তবে সেই আগের মতোই সুন্দর আর মায়াবী আছে। আমার সামনে ফাহিমা দাঁড়িয়ে আছে। আমি ফাহিমাদের বাসা থেকে এসেছি আজ প্রায় 11 বছর। মেয়ে আমার হাত ধরে টান দিতেই আমি বাস্তবে ফিরলাম। পাপা, উনিই আমার ম্যাম। তোমাকে আসতে বলেছে। এতগুলো বছর পর রাকিব স্যারকে দেখে চোখের মাঝে জমে থাকা পানিগুলো আর আটকে রাখতে পারলাম না। চোখ থেকে পানিগুলো গাল গড়িয়ে পড়তে থাকে। শাড়ির আঁচল দিয়ে চোখে পানি মুছে স্যারের সামনে এসে বলি, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? কত পরিবর্তন হয়ে গিয়েছো। আঙ্কেল আন্টি কেমন আছে? আমি ভালো আছি। আব্বু আম্মু বেঁচে নেই, 4 বছর হলো মারা গেছে। আমি কিছুই জানতে পারলাম না। জানবেন কিভাবে? সেই 11 বছর আগে আমাদের ছেড়ে গেছেন, একবারও তো খোঁজ নেননি আমরা বেঁচে আছি না মরে গেছি। এতটা অভিমান না করলে হতো না? বাদ দাও পুরনো কথা। তা তোমার হাজবেন্ড কি করে? ছেলে মেয়ে কয়জন তোমার? পাপা, তুমি ম্যামকে আগে থেকে চেনো কিভাবে? আমি যেমন তোমাকে পড়াই, তোমার পাপ্পা একসময় আমাকে পড়াতো। আমি তোমার পাপ্পার ছাত্রী ছিলাম। পাপা, তুমি ম্যামকে পড়াতে? মামনি। আচ্ছা, আমাকে কেন আসতে বলেছো সেটা তো বললে না। আপনার মেয়ের রেজাল্ট স্কুলের সবার থেকে ভালো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এত ভালো করে কে পড়ায় তাকে। রাহি বলল ওর পাপ্পা। তাই আপনাকে ডেকে এই কথা বলার জন্যে আসতে বলেছি। ও আচ্ছা, আমি কি তাহলে চলে যাব এখন? পাপা, তোমার ছাত্রীর সাথে এত বছর পর দেখা হলো, তুমি তাকে আমাদের বাসায় লাঞ্চের জন্য বলবে না? এটা তো ব্যাড ম্যানার্স পাপ্পা। সরি মামনি, ভুল হয়ে গেছে। ফাহিমা, ফ্রি হলে চলো আমাদের সাথে। স্কুল তো মনে হয় একটু পরেই ছুটি হয়ে যাবে। আজকে নয় স্যার, অন্য কোনো একদিন যাব। ম্যাম প্লিজ চলেন। আর না করো না, প্লিজ চলো। তোমাকে আমি বিকেলে তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসবো। আমি ঠিক আছে বলে আমার ব্যাগ নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে তাকে বলে রাকিব স্যারের আর রাহির সাথে স্কুল থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখি একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। স্যার উঠতে বলে গাড়িতে, চুপচাপ গাড়িতে উঠে বসি। পিছনে বসতে চেয়েছিলাম কিন্তু রাহির ছোড়াছুড়িতে সামনেই বসি। রাহি আমার কোলে বসে।
স্যার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে একটা বিশাল বড় বাড়ির সামনে এসে গাড়ি থামায়। স্যারের সাথে বাসার ভিতরে চলে আসি। রাহি আমার হাত ধরে আমাকে ওর রুমে নিয়ে এসে বলে, ওইদিকে ওয়াশরুম ম্যাম, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। 10 মিনিটের মধ্যে এই টেবিলে খাবার সার্ভ করা হয়ে যাবে। আমি মুচকি হেসে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিই। রাহি আমার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে রাহি ওয়াশরুমে চলে যায়। রুমে এসে বেডে বসে মাথায় হাত রেখে আছি। এতগুলো বছর পর আবার ফাহিমার সাথে দেখা হলো। নিজেকে অনেক কষ্টে তখন সামলে রাখলেও এখন আর পারছি না। চোখ বন্ধ করার পরেও চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সেই পুরনো স্মৃতিগুলো বুকের মাঝে নাড়া দিয়ে যাচ্ছে। যেদিন জীবন থেকে যায় হারিয়ে তাকে তো যাবে না ধরা আর হাত বাড়িয়ে। তবুও দিন চলে যায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। সেই স্মৃতিগুলো পিছু ডাকে। কাছে মানুষ যদি পর হয়ে যায় তবে তো জীবনে শুধুই ঝড় বয়ে যায়। তবু আপন মানুষ পর হয়ে যায় আর বুকের ভিতর ঝড় দিয়ে যায়। ব্যথা দিয়ে প্রিয়জন বুকটাকে ভরে দিয়ে যায়। চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছে সামনে তাকিয়ে দেখি রাহি দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে চোখের পানি মুছে দিয়ে আমার কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে পাপ্পা, তুমি কান্না করছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? না মামুনি, কেউ কিছু বলেনি। চোখে কিছু একটা পড়েছে তাই। আচ্ছা, তুমি তোমার ম্যামকে নিয়ে নিচে যাও, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। 5 মিনিট মানে 5 মিনিট পাপ্পা, মনে থাকে জানো। আমি মুচকি হেসে মেয়ের কপালে চুমু দিয়ে বলি, ঠিক আছে। রাহি চলে যায়। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে চলে আসি। বাসার কাজের মেয়েটা টেবিলে খাবার সার্ভ করে রেখেছে। 3 জন একসাথে খাবার খেয়ে নেই। অতঃপর লিভিং রুমে এসে সোফায় বসে আছি, আমি আর ফাহিমা। রাহি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তুমি মুন্সিগঞ্জ কবে আসলে আর কিভাবে? আমাকে এখানে পাঠানো হয়েছে। 1 মাস হলো এসেছি। আপনি কি আমাদের বাসায় থেকে আসার পর থেকে এখানেই আছেন? এখানেই আছি। আচ্ছা, বললে না তো তোমার হাজবেন্ড কি করে আর তোমার বাচ্চা কয়জন? বিয়ে করলে তো হাজবেন্ড আসবে। তুমি এখনো বিয়ে করোনি? একজনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে তো বিয়ে করে আমাকে ভুলেই গেছে। আচ্ছা স্যার, রাহির থেকে শুনলাম ওর আম্মু মারা গেছে। কিভাবে জানতে খুব ইচ্ছে করছে। তুমি যার জন্য অপেক্ষা করেছ সেও তোমার জন্যই অপেক্ষা করেছে। আর রাহির আম্মু সুইসাইড করে মারা গিয়েছে। সুইসাইড করে মারা গেছে মানে? সে কি আপনার সাথে হ্যাপি ছিল না? রাহির আম্মু আমার কিছুই হতো না। আমাদের বাসার পাশের বাসার আনোয়ার কাকার মেয়ে রুনা হচ্ছে রাহির আম্মু। একটা ছেলেকে খুব ভালোবাসতো। ছেলেটা সেই ভালোবাসার সুযোগ নিয়ে রুনার সাথে নোংরামো করে। আর রুনার যখন জানতে পারে যে রাহি ওর পেটে আছে, তখন ছেলেটাকে বিয়ের কথা বলেছিল। কিন্তু ছেলেটা রুনাকে চিনতেই অস্বীকার করে। রুনা অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু ওর আব্বু আম্মুর জন্য করতে পারেনি। বিয়ে দিতে চেয়েছিল অনেক জায়গায়, কিন্তু সবাই ওকে নষ্টা মেয়ে বলে বিয়ে ভেঙে দেয়। রাহির জন্য সুইসাইড করতে পারেনি। সবার অপমান আর অবহেলা নিয়েই রাহিকে এই পৃথিবীতে আনে। রাহির যখন 1 বছর বয়স, তখন রুনা সুইসাইড করে। আর সেই শোকে রুনার আব্বু আম্মু মারা যায়। আর রাহিকে আমি আমার কাছে নিয়ে আসি। নিজের মেয়ে হিসেবে বড় করেছি। রাহি এসব জানে না। স্যারের কথা শুনে চোখের কোণে পানি চলে আসে। স্যারের চোখের পানি পড়ার আগেই মুছে নেয়। আপনি তার মানে বিয়ে করেননি? বিয়ে করতে পারিনি। তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি। আর এখন তো রাহি আছে, ওকে নিয়েই বেঁচে আছি। কিন্তু তুমি কেন বিয়ে করোনি? আঙ্কেল আন্টি তোমাকে কিছু বলেনি বিয়ে নিয়ে? বলেছে অনেকবার, কিন্তু আপনার জায়গা অন্য কাউকে দিতে পারবো না, তাই বিয়ে করিনি। অনেক সময় হয়ে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। আমি চাই এখন। তুমি একটু অপেক্ষা করো, আমি রাহিকে ওর রুমে রেখে আসছি। সমস্যা নেই স্যার, আমি একাই যেতে পারবো। একা আমি তোমাকে যেতে দেব না। একটু ওয়েট করো, আমি আসছি।
বলেই স্যার রাহিকে কোলে তুলে ওপরে চলে যায়। আমি ব্যাগ কাঁধে নিয়ে অপেক্ষা করতে থাকি। একটু পর স্যার আসলে আমি তার সাথে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। স্যার গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করে কোথায় থাকি। আমি বলতেই স্যার সেখানে চলে আসে। ছোট্ট একটা বাসা। এটা দেখে স্যার বলে, তুমি এখানে থাকো? এখানেই আছি আপাতত। সামনের মাসে একটা ভালো ঘর দেখে সেখানে যাব। কোথাও যেতে হবে না তোমার। বাসার ভিতরে গিয়ে কিছু ড্রেস নিয়ে চলে আসো। আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। এটা ভালো দেখায় না স্যার, আমি এখানেই ঠিক আছি। ভালো খারাপ আমি কিচ্ছু বুঝি না। তুমি আমার বাসায় থাকবে মানে আমার বাসাতেই থাকবে। যাও, গিয়ে কিছু ড্রেস নিয়ে আসো। ইচ্ছে না থাকলেও স্যারের চোরাচুরিতে তার সাথে তার বাসায় আসতেই হলো। রাত 9টা। লিভিং রুমে বসে আছি। রাহি আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে চাইছে বুঝতে পারছি, কিন্তু বলছে না কিছু। মামুনি, তোমার ম্যাম আজ থেকে আমাদের বাসায় থাকবে। সত্যি পাপ্পা, ম্যাম আমাদের বাসায় থাকবে? হ্যাঁ মামুনি, আমাদের বাসায় থাকবে। রাহি গিয়ে ফাহিমার পাশে বসে যা বলে, আমি পুরো হা হয়ে তাকিয়ে আছি। ম্যাম, আমি না আমার আম্মুকে কখনো দেখিনি। আম্মু বলে ডাকতেও পারিনি। বাসায় কি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারি? রাহির কথা শুনে আমি স্যারের দিকে তাকাই। স্যারও আমার দিকে তাকিয়ে আছে। স্যার রাহিকে ধমক দিয়ে বলে, রাহি, তুমি কিন্তু বেয়াদবি করছো। উনি তোমার ম্যাম। থাক না স্যার, ও বাচ্চা মানুষ। ঠিক আছে মামনি, তুমি আমাকে আম্মু বলেই ডেকো, আমার কোনো সমস্যা নেই। রাহি আমাকে জড়িয়ে ধরে। আমি স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কিছু না বলে চুপচাপ বসে আছে। একজন কাছের লোক এসে বলে টেবিলে খাবার দেওয়া হয়েছে। 3 জন এসে বসে পড়ি। আম্মু, আমাকে আজকে তুমি খাইয়ে দিবে? কেন দিব না মামনি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ফাহিমা রাহিকে খাবার খাইয়ে দিতে থাকে। আমি কিছু না বলে একবার তাকিয়ে খেতে থাকি। খাবার শেষ করে রাহি ফাহিমাকে নিয়ে ওর রুমে চলে যায়। আমি চলে আসি আমার রুমে। ল্যাপটপ নিয়ে কিছু সময় কাজ করে রাহির রুমে এসে দেখি রাহি ফাহিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর ফাহিমা আমাকে দেখে শাড়ির আঁচলটা ঠিক করে বলে, স্যার আপনি কিছু লাগবে? রাহি ঘুমিয়েছে কিনা তা দেখতে এসেছিলাম। আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। এটা বলেই আমি রুমে চলে আসি। তারপর ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে আসি। একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকি। ঘুম আসছিল না, তাই রাহিকে শুইয়ে দিয়ে নিচে আসতে গেলে দেখি স্যারের রুমে লাইট জ্বলছে, দরজাও খোলা। ভেতরে আসবে কিনা জিজ্ঞেস করলে কোনো উত্তর আসে না। রুমে এসে দেখি স্যার রুমে নেই। ব্যালকনির জানালা খোলা দেখে ব্যালকনিতে এসে দেখি স্যার সিগারেট খাচ্ছে। হালকা কাশি দিতেই স্যার পিছনে ঘুরে আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমতা আমতা করে বলে, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছিল না। আপনি এসব খান কবে থেকে? মাঝে মাঝে একটু খাই, নিজের কষ্টগুলো ভুলে থাকার জন্য। এসব খেলে কষ্ট দূর হয় নাকি? তাহলে আমাকেও একটা দেন, খেয়ে দেখি। পাগল হয়ে গেছো নাকি? এসব খেতে হবে না। তাহলে আপনি কেন খাচ্ছেন? ফেলুন বলছি। আমি হাতে থাকা সিগারেটের বাকি অংশটা ফেলে দেই। ফাহিমা আমার দিকে ইশারা করে বলে প্যাকেট ফেলে দিতে। তারপর আমি প্যাকেটটাও ফেলে দেই। এত রাতে জেগে আছেন যে? রোজকার রুটিন এটা, ঘুম আসে না। কখনো রাহির জন্য বিয়ে করতে ইচ্ছে হয়নি? আপনার মনে হয়নি ওর মায়ের ভালোবাসা প্রয়োজন? অন্য কারো মেয়েকে কেন নিজের মেয়ে মনে করবে? উল্টো রাহির আরো খারাপ হবে। একা একা কি জীবন চলে? সেটা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি। তুমি নিজের জন্য কেন বিয়ে করোনি? তুমিও তো একা একা রয়ে গিয়েছো। আমার জীবন তো কেটে যাচ্ছে, আর বাকি যে কয়দিন আছে সেটাও হয়তো কেটে যাবে। আর আপনার মতো আমিও মেয়ে পেয়েছি।
আহ, রাহি তোমাকে এমন কিছু বলবে আমি বুঝতে পারিনি। তুমি রাহির কথায় রাগ করনি তো? কিছু মনে কেন করব, বরং আমি খুশি হয়েছি। কখনো মা ডাক শুনতে পারবো এটাই তো ভাবিনি। রাহির মুখে মা ডাক শুনে আমার জীবন ধন্য হয়ে গেছে। বিয়ে করে নাও, এখনো তেমন বয়স তো হয়নি তোমার। চুল পেকে গেছে আমার, দেখতে পারছেন না তো? এই বয়সে আর এসব হবে না। তোমার থেকে আমার বেশি চুল পেকেছে। একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে স্যার, করব? করো, বলো কি জিজ্ঞেস করবে। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমি আপনাকে এতটা কষ্ট দিয়েছি নিজের অজান্তেই। রাগ তোমার উপর কখনোই ছিল না, শুধু অভিমান করে চলে এসেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়ে গিয়েছে। তোমার সাথে কল করতে চেয়েছিলাম, কিন্তু সিমটা হারিয়ে ফেলেছিলাম, আর তাই কল করতে পারিনি। আর সাহসও হয়নি তোমার সামনে গিয়ে দাঁড়ানোর। আব্বু আম্মু খুব বলতো আপনার কথা। আর তোমার মনে পড়তো না আমার কথা? ভুলতে পারলে তো মনে পড়বে। আজও আপনিই আছেন আমার সকল চিন্তা ভাবনায়। একটা মানুষ তোমার কাছে 11 বছর ধরে নেই, তাও তাকে এতটা ভালোবাসো এখনো? আপনি তো আমার মতোই। দুজন আরও অনেক সময় আড্ডা দেই। এরপর ফাহিমা রাহি রুমে চলে যায়। আমিও রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাহি আর ফাহিমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে চলে আসি। আচ্ছা আম্মু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মামুনি বলো। তুমি কি শুধু পাপ্পার ছাত্রী ছিলে, নাকি পাপ্পাকে ভালোবাসতে? আমার মামুনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছে? এমনি বলো না আম্মু। তোমার পাপ্পাকে আমি ভালোবাসতাম, তোমার পাপ্পাও ভালোবাসতো, কিন্তু তোমার আব্বু কখনো বুঝতে দেয়নি। আমি তোমার পাপ্পাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার পাপ্পা রাগ করে চলে এসেছিল। তাহলে তুমি এখন পাপ্পাকে বিয়ে করে সত্যি সত্যি আমার আম্মু হয়ে যাও না? রাহির কথা শুনে আমি চুপ হয়ে যাই। কি বলবো বুঝতে পারছি না। কথাটা এড়িয়ে রাহিকে ওর ক্লাসে দিয়ে আমি আমার কক্ষে চলে আসি। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। রাত 11টা, ছাদে বসে আছি আমি, রাহি আর রাকিব স্যার। তোমার লেখাপড়া কেমন চলছে মামুনি? খুব ভালো পাপ্পা, আম্মু তো সারাক্ষণ আমাকে পড়ায়। আচ্ছা, আমি বেশি কঠিন নাকি তোমার আম্মু? আম্মু খুব ভালো। আচ্ছা পাপা, তুমি আমাকে বিয়ে করে সত্যি সত্যি আমার আম্মু করে দাও না? রাহির কথা শুনে আমি ফাহিমার দিকে তাকাই। ফাহিমাও তাকিয়ে আছে আমার দিকে। দুজনেই চুপচাপ। রাহি কিছু না বলে দৌড়ে চলে যায়। আমি ফাহিমাকে বলি, ওর কথায় রাগ করো না, বাচ্চা মানুষ কি বলছে নিজেই জানে না। আমার কিন্তু কোনো সমস্যা নেই। রাহির ইচ্ছে কি আমরা পূর্ণ করতে পারি না? আমরা দুজন দুজনের জন্য আজও অপেক্ষা করছি, তাহলে এই অপেক্ষা শেষ এবার করতে পারি না? তুমি তো বলেছো তুমি আর কখনো বিয়ে করবে না, তাহলে হঠাৎ মত পাল্টালে? যার জন্যে অপেক্ষা করছি সে যদি আমাকে বিয়ে করে তাহলে মত কেন পাল্টাবো না? আপনি কি চান? তাহলে চলো এই বুড়ো বয়সে বিয়ের পিড়িতে বসি। বলেই দুজন একসাথে হেসে দেই। ফাহিমাকে আমি শক্ত করে জড়িয়ে ধরি, ফাহিমাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের চোখ থেকে পানি পড়ছে। 11 বছরের জমে থাকা সব কষ্ট আজ দুজনের চোখের পানি হয়ে পড়ছে। কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নেই। তখন ফাহিমা বলে, এখন আমাকে প্রপোজ করেন। আমি একবার প্রপোজ করেছি, আপনি না করে দিয়েছেন, তাই এখন আমাকে প্রপোজ করবেন। এই বুড়ো বয়সে প্রপোজ করব? আমরা বুড়ো হয়েছি তো কি হয়েছে, আমাদের মন তো এখনো সেই আগের মতোই আছে। আমি মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়াই। আশেপাশে তাকিয়ে ফুল খুঁজতে থাকি। ছাদে কিছু ফুলের গাছ লাগিয়েছি, ওখান থেকে একটা ফুল নিয়ে আসলাম। তারপর গিয়ে গাছ থেকে ফুল ছিঁড়ে ফাহিমার সামনে হাঁটু ভাঁজ করে বলি, ভালোবাসি বলতে চেয়েও বলতে পারিনি। আজ আর বাধা নেই ভালোবাসি বলতে,
বাকিটা জীবন তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই। এই বুড়োর রাতের কম্বল নিয়ে টানাটানি করার সঙ্গী করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে খুনসুটিতে মেতে থাকতে চাই। ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি। ফাহিমা তাকিয়ে আছে আমার দিকে। ওহো, তাড়াতাড়ি বলো, এই বুড়ো বয়সে এভাবে আর কতক্ষণ বসে থাকবো? হাঁটু ব্যথা করছে তো। আমি স্যারের হাত থেকে ফুল নিয়ে ধরে তুলি, দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। স্যার আমাকে তার বুক থেকে তুলে কপালে চুমু দেয়। আমি চোখ বন্ধ করে নিই। একটু পর চোখ খুলে স্যারের দিকে তাকাই। আমিও স্যারের কপালে আমার ঠোঁট ছোঁয়াই। হুট করে স্যার আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে নিচের ঠোঁট মিশিয়ে দেয়। চার ঠোঁট নিজেদের আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ হাসির শব্দ শুনে দুজন দুজনকে ছেড়ে দিয়ে ছাদের দরজার দিকে তাকিয়ে দেখি রাহি খিলখিল করে হাসছে। এই বাজে মেয়ে, এমন করে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? পাপ্পা তুমি আম্মুকে ভালোবাসি বলছো, জড়িয়ে ধরেছো, আবার চুমু খেয়েছো। রাহির কথা শুনে দুজন দুজনার দিকে তাকিয়ে আছি বোকার মতো। রাহি দৌড়ে এসে ফাহিমার কোলে ওঠে, ফাহিমার গালে চুমু দিয়ে বলে, আমি সত্যি সত্যি আম্মু হয়ে পেয়ে গেছি। কালকেই তোমাদের বিয়ে হবে। কালকেই? বিয়ের জন্য একটা প্রস্তুতি নিতে হবে না? আমি যা বলেছি তাই হবে পাপ্পা, নো মোর কথা, ওকে? ঠিক আছে আমার দুষ্ট পরী, তুমি যা বলবে তাই হবে। তিনজন একসাথে হেসে দিই। রাকিব রাহির গালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আজ শুরু হয় আমাদের সুখের সংসার। তাহলে ছিল ফাজিল ছাত্রী যখন বউ গল্প। ভালোবাসা সত্যি হলে 11 বছর কেন, যুগের পর যুগ অপেক্ষা করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমরা আজকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো গল্পের সাথে। আল্লাহ হাফেজ।